ফুটবলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। অন্যদিকে সদ্য দায়িত্বপ্রাপ্ত চিফ সিলেক্টর গাজী আশরাফ লিপু একেবারে স্পট অন। কোন সিদ্ধান্তটা কেন নিয়েছেন তিনি, তার প্যানেল শতভাগ নিশ্চিত। প্রশ্ন ছিল এটাও, ওপেনারের বদলে কেন মিডল অর্ডার ব্যাটারকে ডাকা হলো? কোনো ধোঁয়াশা নয়, সেটাও পরিষ্কার করেছেন নয়া প্রধান নির্বাচক। রিয়াদ কাঁধে চোট নিয়ে রোজা রেখে খেলছেন, সাথে আছে কনকাশনের ঝুঁকি। সেজন্য কনকাশন সাব হিসেবে লাইক ফর লাইক অপশন হিসেবে ডাকা হয়েছে জাকের আলীকে। আর পুরো ব্যাপারটাই হয়েছে কোচ ক্যাপ্টেনের সাথে কথা বলে, অর্থাৎ কোথাও কোনো দ্বিধা নেই কারো। বাংলাদেশে শেষ কবে কোন নির্বাচক এমনভাবে করেছেন এতটা সুদূর প্রসারী চিন্তার বিষয় বই। আজকাল ক্রিকেটে কনকাশনের একটা ঝুঁকি থাকে, তো সে কারণে একটা সফট কুশন দেওয়ার জন্য আমরা মনে করেছি যে টিম ম্যানেজমেন্টকে লিটন কুমার দাসের পরিবর্তে জাকির আলী অনিককে দলে সংযোজন করলে দলের ব্যালেন্স অনেক বেটার থাকবে। এই তো কিছুদিন আগে 5 ওপেনার আর 2 মিডল অর্ডার নিয়ে স্কোয়াড ঘোষণা করায় দেশসেরা কোচ সালাউদ্দিন বলেছিলেন, নির্বাচকরা কি দেখে দল ঘোষণা করেন তিনি তা বোঝেন না। আপনার টিমে 5টা ওপেনার আছে সৌম্য সহ, তো সবাই নতুন বলেন প্লেয়ার। এমনটা না বলে উপায় কি? দিনের পর দিন দেশের ক্রিকেটে জাকিয়ে বসেছিল একটা বাজে কালচার। কোন ক্রিকেটার কোন বিবেচনায় দলে ঢুকতেন বেরোতেন তা যেন ছিল আরারাত পর্বতের রহস্যের চেয়েও গা ছমছমে ব্যাপার। এক ফরম্যাটে ভালো খেললে জায়গা হতো আরেক ফরম্যাটে। টেস্টের সেট ওপেনার হুট করে ডাক পেয়ে যেতেন টি-20 স্কোয়াডে। নিশ্চয়ই মনে আছে 2021 সালে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে বামহাতি ওপেনার নাইম শেখের সাথে লেফটি রাইটি কম্বিনেশনের জন্য ডাকা হয়েছিল টেস্টের স্বীকৃত ডানহাতি ওপেনার সাইফ হাসানকে। আবার শেষ ম্যাচের জন্য ঠিকই সাইফকে বাদ দিয়ে ডাকা হয় পারভেজ ইমনকে। সে বছরই টি-20 বিশ্বকাপে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছিল আমিনুল বিপ্লবকে। আবার তাকে প্রয়োজন মনে হচ্ছে না, এমন চিন্তা করে দেশে পাঠিয়ে দেওয়া হয় এই লেগ স্পিনারকে।